আচ্ছা, দেখেন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লজিক সার্কিট। লজিক সার্কিটের উপর এর আগে অবশ্যই আপনারা ক্লাস কিছু করেছেন। তো সেই ক্লাসগুলিতে আপনারা আশা করছি যথেষ্টই শিখেছেন গেট সম্পর্কে এবং সমীকরণ সম্পর্কে, সরলীকরণ সম্পর্কে। তা আজকে বলতে পারেন যে এর আগে যেগুলি শিখে এসেছেন সেগুলি একটা হালকা রিভিউ হতে চলেছে। যেরকম এই প্রশ্নটায় দেখেন বলা হয়েছে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে হবে একটা সমীকরণ এখানে দেওয়া আছে। তো সমীকরণটা মনে হয় বেশ পরিচিত পরিচিত লাগছে। কারণ এই টাইপের সমীকরণ এর আগে আপনার পড়ে আসার কথা। মানে গত ক্লাস যেটা হয়েছিল এটা তো ২০ নম্বর প্রশ্ন। ১ থেকে ১৯ তমর মধ্যেই এই রিলেটেড এইরকম একটা সমীকরণ হয়তোবা কোথাও না কোথাও আপনি দেখেছেন। এই সমীকরণটাকে সহজ ভাষায় বলা হয় ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্রটা আসলে কি বলে দেখেন? ডি মর্গানের সূত্রটা বলে যে মনে করেন ২ টা চলক আছে a প্লাস b, উপরে যদি বার থাকে, এই যে বার মানে কোন গেট আপনারা হয়তোবা জানেন। বার মানে হচ্ছে নট গেট। এইটা এর আগের ক্লাসগুলিতে অবশ্যই আপনারা শিখেছেন যে উপরে বার যদি থাকে তাহলে সেটা হয় হচ্ছে নট গেট। তো নট গেটের কাজটা কি ছিল? নট গেটের কাজ ছিল হচ্ছে যে ওই যে দজ্জাল শাশুড়ি থাকে না? দজ্জাল শাশুড়ি টাইপ আরকি অনেকটা। মানে এই যে এ আর বি যে একসাথে মিলেমিশে আছে, এই যে প্লাস মানে হচ্ছে প্রেম ভালোবাসার একটা সম্পর্ক ২ জনের মধ্যে আছে। এইটা তো এর একদমই পছন্দ না। নট গেট একদমই পছন্দ না। ও কি করবে? এ কে আলাদা করে দিবে, বি কে আলাদা করে দিবে। দেখেন এ আলাদা, বি আলাদা এবং মাঝখানে যে প্লাস, প্লাস মানে তো প্রেম ভালোবাসার একটা চিহ্ন। ওই যে ছোটকালে অনেক সময় বেঞ্চের উপরে কিন্তু অনেকেই লিখতো। ধরেন আমার নাম তৌফিক, আমার গার্লফ্রেন্ডের নাম ধরেন সাদিয়া, তাহলে টি প্লাস এস এরকম অনেকে কিন্তু লিখতো। তো ঠিক সেরকমই আমরা প্লাস দিয়ে কিন্তু একটা ভালোবাসার মেলবন্ধন বুঝতাম। তো যেহেতু উপরে নট গেট, ও তো প্রেম ভালোবাসা পছন্দ করবে না। এই যে ডট, এইটা হচ্ছে ডি মর্গানের সূত্র। এখানে শুধু এই সেম জিনিসটাই ৩ চলকের জন্য করেছে। দেখেন মাঝখানে প্লাস, ওগুলি ডট হয়ে গেছে। এবিসি একই ছাদের নিচে ছিল, প্রত্যেকটাকে দেখেন আলাদা করে দিয়েছে। একইভাবে এবি একসাথে আছে, উপরে হচ্ছে নট গেট। উপরে একটা টান দেওয়া মানে হচ্ছে সেটাকে নট গেট বোঝায়। এটা আশা করছি আপনারা জানেন। আসলে এই যে লজিক সার্কিটের ক্লাসগুলি হয় কি, আমার যেটা মনে হয় যে লজিক সার্কিটের ক্লাসগুলি একটা টিচার যদি শেষ করে ফেলে, এটা সবথেকে ইফেক্টিভ হবে। কারণ হচ্ছে আমি এই যে আজকে পড়াতে আসছি, আমি জানি না যে এর আগে কি পড়ানো হয়েছে। তো ওইটা যদি জানতাম তাহলে হয়তোবা আরো বেশি ভালো হতো আরকি আমার জন্য। যদিও আমার কিছুটা হয়তোবা রিভিউ করে আসা উচিত ছিল। কিন্তু আমি যে আপনাদের জন্য রিভিউ করব যে এর আগে কি পড়ানো হয়েছে, বা ১ থেকে ১৯ তমের মধ্যে কি ছিল, ওই রিভিউ করার মতো পর্যাপ্ত সময়টা আমার জন্য ম্যানেজ করাটা একটু কষ্টকর হয়ে যায়। যার কারণে আমি ধুমধাম পড়াতে চলে আসি। এই হচ্ছে ঘটনা, কোন প্রিপারেশন ছাড়া। তো যাই হোক দেখেন এ, বি একসাথে ছিল। উপরে ছিল নট গেট। তো নট গেট মানেই তো বুঝতে পারছেন ওই যে কুটনি কিছু শাশুড়ি থাকে সেরকম। ওর তো ভালো জিনিস কখনো পছন্দ হয় না। তাই এ, বি একসাথে আছে, একই ছাদের নিচে আছে। ওর ওইটা ভালো লাগবে না। এ আলাদা, বি আলাদা। মাঝখানে যেহেতু ডট আছে, ওর যেটাই দেওয়া হয় ওর সেটা পছন্দ হয় না। এখানে প্লাস ছিল, ওর প্লাস পছন্দ হয়নি, ডট করে দিয়েছে। এখানে আছেই ডট, ওর সেটা পছন্দ হবে না, প্লাস করে দিবে। এই তো। দেখেন এটাই শুধু ৩ চলকের জন্য করেছে। একই ছাদের নিচে ৩ জন ছিল। ৩ জনকে প্রথম কাজ হচ্ছে আলাদা করেছে। মাঝখানে কিছু নাই মানে ডট আছে আরকি। ডট ছিল, প্লাস করেছে। তো এই যে ২ টা সূত্র, এই ২ টা সূত্রকে বলা হয় হচ্ছে ডি মর্গানের সূত্র। তো এইটাই ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করতে বলা হয়েছে এখানে। তো ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা কিভাবে প্রমাণ করব আসেন একটু দেখি। আমি একটা প্রমাণ করি, বাকিটা আপনারা প্রমাণ করবেন। যেহেতু লজিক সার্কিট এটা মূলত আপনাদেরই কাজ। আমি শুধু আপনাদেরকে গাইড করতে পারি মাত্র। কেন এই কথাটা বললাম? কারণ এখানে আমি যে হুবহু যেটা শিখাবো সেটাই যে আসবে এর কিন্তু আসলে কোনো কথা নাই। এরকম কোনো গ্যারান্টি নাই। এখানে এই সমীকরণ আছে, প্রশ্নকর্তা চাইলে অন্য সমীকরণও দিতে পারে। কাজেই আপনার এখানে সিস্টেমটা বুঝে যেতে হবে। আপনি যদি সিস্টেম বুঝে ফেলেন তাহলে যেকোনো সমীকরণ আশা করছি খুব ভালোভাবেই আপনি কভার করে ফেলতে পারবেন। আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে চলক আছে কয়টা? এখানে চলক আছে কয়টা? দুইটা। দুইটা। কমেন্ট সেকশনে লিখে বলেন তো চলক আছে কয়টা? চলক মানে অজানা মান আছে স্যার কয়টা? এখানে আপনি এখানে কোন কোন জিনিসের মান জানেন না? এরকম অজানা মান আলা জিনিস কয়টা আছে? এ এবং 0 আর 1। কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আপনারা হয়তো কমেন্ট করেন ঠিক সময়েই, কিন্তু আমি এখানে দেখতে পাই কেন জানি একটু দেরিতে। আমার এখানে এখনো কোনো কমেন্ট আসেনি। আপনারা কি আমার কথা শুনছেন? জি স্যার, কথা বোঝা যাচ্ছে তো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার। আচ্ছা আফরিন দীপ্তি লিখেছে ২ টা।
হ্যাঁ, এইচএস কে বিজয় ভাই লিখেছে জি স্যার। আচ্ছা, দুইটা হ্যাঁ। এখানে দেখেন অজানা মান আছে দুইটা। তো যখন দুইটা তখন ট্রুথ টেবিলে আমরা মানগুলি কিভাবে নেই? আমাদের মান নেওয়ার সিস্টেম হচ্ছে 2 টু দি পাওয়ার ইনপুট বা অজানা মান। আমি এখানে লিখি ইনপুট বা অজানা মান। তাহলে এইখানে যেহেতু দুইটা আমাদের অজানা মান আছে, তার মানে 2 টু দি পাওয়ার 2 আসে কত? 4। তাহলে 4 এর অর্ধেক সংখ্যক 0 নেবেন প্রথম লাইনে, অর্ধেক সংখ্যক 1 নেবেন প্রথম লাইনে। এই তো 4টা আমরা পূরণ করে ফেলেছি, দুইটা শূন্য দিয়ে দুইটা এক দিয়ে। অর্ধেক সংখ্যক 0, অর্ধেক সংখ্যক 1। এখন এর পরের লাইনে কি করবেন? এর পরের লাইনে প্রথম লাইনে যা নিয়েছেন তার অর্ধেক। প্রথম লাইনে দুইটা শূন্য নিয়েছিলেন, এখানে একটা শূন্য। প্রথম লাইনে দুইটা এক নিয়েছিলেন, এখানে একটা এক। ফাঁকা ঘরগুলি ওই ওরিয়েন্টেশনে, যে ওরিয়েন্টেশনে বসলো ওই ওরিয়েন্টেশনে শেষ করে ফেলবেন। এই তো এ আর বি এর মান নিয়ে নিয়েছি। এখন এ প্লাস বিটা আগে জেনারেট করি। এ প্লাস বি, প্লাস মানে কোন গেট? প্লাস মানে অর গেট। অর গেটের বৈশিষ্ট্য কেমন ছিল? অর গেটের বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে কোনো একজন কাজ করলে দলের সবার পক্ষ থেকে কাজ করা হয়ে যায়। যে কোনো একজন যদি কাজ করে তাহলে দলের সবার পক্ষ থেকে কাজ করা হয়ে যায়। তো এখানে এ ও 0, বি ও 0, তাহলে কি কাজ কি হয়েছে? কাজ হয়নি। একজনকে তো কাজ করতে হবে, তাহলে না দলের সবার পক্ষ থেকে কাজ করা হবে। এখানে দেখেন এ এর মান 0 কিন্তু বি এর মান 1, অর্থাৎ বি কাজ করেছে। বি যদি কাজ করে তার মানে সবার পক্ষ থেকে কাজ করা হয়ে গেছে। এখানে দেখেন একজন কাজ করেছে, একজন কাজ করলেই সবার পক্ষ থেকে কাজ করা হয়ে গেছে। এখানে দেখেন একজন কাজ করেছে, এখানে দুইজনই কাজ করেছে, কিন্তু একজন কাজ করলেই সবার পক্ষ থেকে কাজ করা হয়ে গেছে। শেষ। এ প্লাস বি এর মান আমরা বের করে ফেলেছি, কিন্তু আমাদের সমীকরণ দেওয়া আছে এ প্লাস বি এর উপরে আবার বার। তাহলে এ প্লাস বি এর উপরে আবার বার, এটার মান কত সেটা বের করি। বার যখনই থাকে, বার থাকা মানে হচ্ছে নট গেট যুক্ত হচ্ছে। নট যখনই থাকবে তখনই যেই জিনিসটা থাকবে তাকে উল্টিয়ে দেওয়া হবে। এ প্লাস বি এর উপরে বার মানে এ প্লাস বি এর যে মানটা ছিল সেটাকে উল্টিয়ে দেওয়া হবে। তো এ প্লাস বি এর মান ছিল এখানে 0, অর্থাৎ উল্টিয়ে দিয়ে এখানে হবে 1। নট গেটের সিস্টেম এইটা, ও যাকে পায় তার মানটা চেঞ্জ করে দেয়। 1 এর বদলে হবে 0, 1 এর বদলে হবে 0, 1 এর বদলে হবে 0। এই দেখেন বাম পক্ষের মান পেয়ে গেছি, এটাই হচ্ছে বাম পক্ষ, এটাই হচ্ছে বাম পক্ষ। এখন দেখি ডান পক্ষের মান কি? এ বার বি বার, এটা হচ্ছে ডান পক্ষের মান। তো এ বারের মানটা আগে বের করে নেই। এ বারের মান কত? এর মান যদি 0, 0, 1, 1 হয়, এ বারের মান কত হতে পারে? বার মানে উপরে বার মানে হচ্ছে মানগুলা চেঞ্জ হয়ে যাবে। বার মানে নট গেট, নট গেট মানে হচ্ছে বারগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দুইটা 0 এর বদলে দুইটা 1, দুইটা 1 এর বদলে দুইটা 0। এখন আসেন বি বারের মান। বি এর মান যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে, বার মানে হচ্ছে উল্টে যাবে। 0 এর বদলে 1, 1 এর বদলে 0, 0 এর বদলে 1, 1 এর বদলে 0। এখন আমাদের ডান পক্ষে ছিল হচ্ছে এ বার ডট বি বার। মাঝখানে ডট থাকা মানে কোন গেট? মাঝখানে ডট থাকা মানে হচ্ছে এন্ড গেট। এন্ড গেট, এন্ড গেটে কি হয়? এন্ড গেট আসলে নরমালি বিবাহের মতো। বিবাহের ক্ষেত্রে ধরেন বর বউ দুইজনে যদি উপস্থিত না থাকে তাহলে কি বিবাহ হয়? বিবাহ তো হয় না। মানে এখানে সবার উপস্থিতি বাধ্যতামূলক। তো দেখি সবাই আছে কিনা। এ বারও আছে, বি বারও আছে, তার মানে এই মানটা আসছে। একজন নাই, ধরেন এ বার মানে হচ্ছে বর, এটা মানে হচ্ছে ধরেন বউ। আরো সহজ ভাষায় যদি বলি, এটা মনে করেন বিজয় সাহেব, এ বার মনে করেন বিজয় সাহেব, আর বি বার মনে করেন সাদিয়া। এই মাঝখানে ডট আছে মানে এন্ড গেট, এন্ড গেট মানেই হচ্ছে বিবাহ, এন্ড গেট মানেই বিবাহ। আমরা এখন দেখি বিবাহটা হয় কিনা। ধরেন বিবাহের দিন সকালবেলা বিজয় সাহেবও বিবাহে রাজি, সাদিয়াও বিবাহে রাজি। এবার তাহলে তো বিবাহ হবে, বর বউ দুইজনই রাজি। ধরেন বিজয় সাহেব বিবাহে রাজি, পিওর সিঙ্গেল একটা ছেলে বিবাহের সুযোগ পেয়েছে, হাতছাড়া করতে চায় না। সাদিয়া রাজি না, সাদিয়া ধরেন প্রিন্স মামুনের হাত ধরে ভেগে চলে গেছে। এবার বলেন তো বিবাহ হওয়া সম্ভব? না, সম্ভব না। ধরেন বিবাহের দিন বিজয় সাহেব নাই, বিজয় সাহেব পরিমণির সাথে চলে গেছে। এইদিকে সাদিয়া তো ভালো ভদ্র মেয়ে, সে তো বিবাহে রাজি। যতই বিবাহে রাজি হোক, বিবাহ কি সম্ভব? সম্ভব না। দেখেন বিবাহের দিন সকালবেলা বিজয় সাহেবও নাই, সাদিয়াও নাই, বিবাহ হবে না। এই জিনিসটাই হচ্ছে এন্ড গেটের মূল থিওরি। এখন দেখেন আমাদের বাম পক্ষে ছিল 1, 1, 3 শূন্য, ডান পক্ষেও কি সেম জিনিস এসেছে? 1, 1, 3 শূন্য, সেম জিনিস এসেছে না? এই তো প্রমাণিত হয়ে গেছে বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষের মানও যা, ডান পক্ষের মানও তা। এটাই 3 চলকের জন্য আপনাদের শীটে করা আছে। আপনাদের শীটে আমি শুধু ইনপুট গুলি বুঝিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এখানে অজানা মান আছে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার ইনপুট অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 সমান 8।
8 এর অর্ধেক সংখ্যক 0, অর্ধেক সংখ্যক 1। এই লাইন থেকে যখন এই লাইনে এসেছে, মানে এখানে 4টা 0 4টা 1 ছিল, 2টা 0 2টা 1, ওই ওরিয়েন্টেশনে শেষ করেছে। এই লাইন থেকে যখন এই লাইনে এসেছে, আগের লাইনের অর্ধেক, এখানে 2টা 0 2টা 1 ছিল, এখানে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। ওই অনুযায়ী এ বার, মানে এ এর উপরে বার বসিয়েছে, এর উপরে নট গেট বসিয়েছে, মানে উল্টা উল্টা যাবে। এর মান ছিল 4টা 0 4টা 1, এখানে শুধু উল্টে গেছে, 4টা 1 4টা 0। একইভাবে বি বার, একইভাবে সি বার, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এই যে তিনটা মান ওদের অর্গেট করেছে। অর্গেট মানে একজন থাকলেই কাজ হবে, এখানে একজনও নাই তাই 0, এখানে একজন আছে তাই 1, বাকি প্রত্যেকটাতেই একজন করে যেহেতু আছে কাজেই 1। বাকিগুলো আপনারা মিলে মিলে দেখবেন যে মানগুলা ঠিকঠাক মতো বসেছে কিনা। এই লাইনের সাথে এই লাইনের রিলেশন হবে, এই যে দেখেন দুইটা সেম, ডান পক্ষ বাম পক্ষ মিলবে। এই লাইনের সাথে এই লাইনের রিলেশন হবে, ডান পক্ষ বাম পক্ষ মিলবে। এটা আপনাদের হোম টাস্ক, আপনারা দেখবেন যে মিলে কিনা। এইটাকে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান তো দেখি। এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দেন, এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা। হাফিজা সিদ্দিকা লিখেছে জি, মনীষা জি, জান্নাতি খাতুন জি স্যার, লিমা আক্তার জি, বিজয় ক্লিয়ার স্যার, ইলিয়াস হোসেন জি স্যার, আজিজুল হক জি। আচ্ছা, তার মানে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা যদিও সহজ ছিল, যাদের ইন্টারমিডিয়েট পড়ানোর অভিজ্ঞতা আছে তাদের কাছে তো এটা কিছু মনে হওয়ারই কথা না, কারণ ইন্টারমিডিয়েট সিলেবাসে এই টপিকটা আছে। এখন দেখেন বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলা হয় এবং বুলিয়ান অ্যালজেব্রা কি উদ্ভাবন করে, এর বৈশিষ্ট্য কি। সহজ কথায় বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আমরা হালকা একটু আলোচনা করব। তো বুলিয়ান অ্যালজেব্রা এই স্যার জিনিসটা একটু আসলে কি, কথা ছিল। অ্যালজেব্রা যেহেতু লেখা আছে তার মানে আমরা ধরে নিতে পারি এটা গাণিতিক কোনো কিছু। তো গাণিতিক আসলে কি? ঘটনা হচ্ছে যে 1950 সালের কিছু আগে স্যারের কাছে যখন মনে হয় কম্পিউটার মাইক্রোফোন আবিষ্কার নাই, তার হচ্ছে কথা হচ্ছে শুনেন, একটা আপনি পরিবেশ তৈরি হয়েছে এসএমএস করে পৃথিবীতে, দেন। বা কম্পিউটার নামে কোনো কিছু একটা সম্পর্কে লোকজনের বেশ একটা জানাশোনা বা কৌতূহলের একটা জায়গা তৈরি হচ্ছে। সে সময় কম্পিউটার এখন যেরকম বাইনারিতে কাজ করে, বাইনারিতে কাজ করতো না। কম্পিউটার সে সময় ডেসিমাল নিয়েই কাজ করতো, অর্থাৎ কোনো একটা কাজের জন্য কম্পিউটারকে 10 ধরনের ইনপুট, অর্থাৎ ডেসিমালের ডিজিট যেহেতু 10টা, 10 ধরনের ইনপুট কম্পিউটারকে দিতে হতো। কিন্তু একই কাজের জন্য 10 ধরনের ইনপুট কম্পিউটারকে দেওয়াটা খুব বেশি কষ্টসাধ্য ছিল। লোকজন ভেবে দেখলো যে আচ্ছা, এমন কি কিছু করা যায় যাতে আমরা ইনপুটের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে তো আমাদের কাজটা সিম্পল হয়ে যাচ্ছে। এখন এমন কিছু করা যায় কিনা এটা ভাবতে ভাবতে লোকজন দেখলো যে ঠিক আছে, যদি আমরা দুনিয়ার সকল কিছুকে শুধু হ্যাঁ না এর ভিত্তিতে কনসিডার করি, মানে হচ্ছে হয় আছে না হলে নাই, হয় সম্ভব না হলে অসম্ভব, হয় ইয়েস না হলে নো, হয় ট্রু না হলে ফলস, এইটার মাধ্যমে আমরা যদি কনসিডার করি, তাহলে আমাদের মনে হয় যে কম্পিউটারেও আমরা দুইটা ইনপুট দিলেই আমাদের কাজ হতে পারে। সেই ধারণা থেকে মূলত বাইনারি একটা সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছিল। তো অনেকের কাছে মনে হতে পারে যে কেন স্যার, আমরা তো জানি যে বাইনারি আবিষ্কারের ঘটনা সেই 1600 সালের দিক থেকে শুরু হয়েছিল, আর আপনি বলছেন 1950 সালের কিছু আগে, ঘটনা তো মিলল না। হ্যাঁ, আপনারাও ঠিক জানেন, মোটামুটি 1600 সালের দিকে এক বিজ্ঞানী ছিল, তার নাম ছিল হচ্ছে গটফ্রাইড ফন লিবনিজ। এই যে লোকটা, এ সর্বপ্রথম একটা ধারণা দিয়েছিল। আনমিউট করে কথা বললে আমি কি আপনাদের কথা শুনতে পাচ্ছি কিনা? আপনারা আনমিউট করার পারমিশন কি দেওয়া আছে কিনা? আমি আপনাদের কারো কথা শুনছি না আর কি। হ্যাঁ, আপনাদেরকে তো অন করার পারমিশন দেওয়া আছে, কিন্তু আমি কেন জানি না আপনাদের কারো কথা তো শুনছি না। আপনারা লেখে। স্যার ও আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাইক্রোফোন আমার কাজ করছে না। হ্যালো স্যার। আচ্ছা, হ্যাঁ, এবার মনে হয় স্যার আপনাদের কথা শুনতে শুনতে পাবো। পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার। স্যার আমার একটা কথা ছিল। আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার 18 এবং 19 নাম্বার এটা তো মানে গত ক্লাসে পড়ানো হয়নি। আসলে আমি তো আজকে 20 নাম্বার থেকে পড়াবো, কাজেই 18 এবং 19 নম্বর নিয়ে ওই যে যিনি ইউনিভার্সাল গেট নিয়ে আপনাদের ক্লাসটা নিয়েছিলেন, ইউনিভার্সাল গেটের উপর ওই টিচারকে একটু নক দিবেন। তো যাই হোক, আমরা আবার একটু আলোচনায় আসি। যেটা বলছিলাম যে 1600 সালের দিকে গটফ্রাইড ভন লিবনিজ নামে একজন বিজ্ঞানী ছিলেন। আপনি একটু মিউট রাখবেন, আপনাদের এখান থেকে সাউন্ড আসছে। এটা হচ্ছে যারা রেকর্ডিং দেখবে পরে তারা খুব বিরক্ত হবে, আপনারা একটু মিউট রাখেন।
আর কোনো দরকার হলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। একটু মিউট রাখেন, এখনো মিউট করেননি, এখনো সাউন্ড আসছে, এখনো সাউন্ড আসছে। আচ্ছা, আমি ফোর্সফুলি মিউট করে দিচ্ছি। আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন, এবং ক্লাসের শেষে ইনশাল্লাহ আমার সাথে আলোচনা করার সুযোগ থাকছে। যেটা বলছিলাম যে 1600 সালের দিকে গটফ্রাইড ভন লিবনিজ, এই লোকটা সর্বপ্রথম এইটার একটা ধারণা দিয়েছিল যে পৃথিবীর সকল জিনিস, পৃথিবীতে যত ধরনের জিনিস আছে সকল জিনিস শুধুমাত্র দুইটা অবস্থানে থাকতে পারে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। মানুষের কথা চিন্তা করেন, হয় বেঁচে থাকবে না হলে মারা যাবে। আপনার ঘরে যে লাইটটা জ্বলছে সেটার কথা চিন্তা করেন, হয় জ্বলবে না হলে নিভবে। খেয়াল করে দেখেন, আসলেই দুনিয়ার অধিকাংশ জিনিসের অবস্থান শুধুমাত্র দুইটাই হতে পারে, একটা হচ্ছে ইয়েস এবং আরেকটা হচ্ছে নো। তবে এই যে গটফ্রাইড ভন লিবনিজ, এই লোকটা ঠিক সাজিয়ে গুছিয়ে একটা ধারণা দিতে পারেনি। মানে সে বলেছে এরকম একটা কিছু হতে পারে, কিন্তু গোছানো ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা, সেখান থেকে একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আসা, সেখান থেকে একটা বাইনারির ধারণা নিয়ে আসা, শূন্য এবং একের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে উপস্থাপন করা, এই বিষয়গুলি সেই লোকটা অত সাজিয়ে গুছিয়ে করে যেতে পারেনি। তবে তার ধারণার উপর ভিত্তি করে পরবর্তীতে বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল। ওই যে গটফ্রাইড ভন লিবনিজ, ওর ধারণার উপর ভিত্তি করে পরবর্তীতে বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল। এখন বাইনারি যখন আবিষ্কার হলো এবং সেটাকে আমরা যখন কম্পিউটারে ইনপুট দিতে চেষ্টা করলাম, তখন না, আমি একটু ভুল বলে ফেলেছি। কম্পিউটার ইনপুট দিতে আমরা চেষ্টা করেছিলাম হচ্ছে 1950 সালের কিছু আগে। কিন্তু এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এই লোকটা ছিল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে যে হচ্ছে জনক জর্জ বুল, এই লোক ছিল হচ্ছে অঙ্কের টিচার। এই লোক খেয়াল করলো যে তার অঙ্কের যেসব জটিল জটিল সমীকরণ আছে, এইগুলিকে কিছু সহজ করা যায় কিনা। এই সহজ করার চিন্তা থেকে তার কাছে মনে হলো যে ওই যে গটফ্রাইড ভন লিবনিজ একটা কথা বলেছিল, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের দুইটা শুধুমাত্র অবস্থান থাকে, এইটাকে যদি আমরা গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে নিয়ে আসি তাহলে ব্যাপারটা কেমন হয়। তো তার যেই ধারণাটা, অর্থাৎ গণিতের সাথে যুক্তির যে একটা মিশ্রণ আছে, এই ধারণাটাকে বলা হয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। গণিতের সাথে যুক্তির যে একটা সংমিশ্রণ, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এখন ঘটনা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য তাহলে কি কি? বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য হচ্ছে এখানে শুধুমাত্র শূন্য এবং এক থাকে, অর্থাৎ এইটা অনেকটা ধরেন বাইনারির উপর ভিত্তি করে কাজ করে। তবে হ্যাঁ, গণিতের সাথে লজিকের যে মিশ্রণ, সেটাকে মূলত বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান চলকের দুইটা মান থাকায় এখানে দশমিক অ্যালজেব্রার কোনো কাজ নাই। দশমিক বলতে এখানে যেহেতু শুধু শূন্য আর এক আছে, বুঝতেই পারছেন, শূন্য আর একের মাঝামাঝি কিন্তু কিছু নাই, আবার একের উপরেও কিছু নাই। 1.5 বা 0.5 এরকম কিন্তু কিছু নাই। মাঝামাঝি বলতে এখানে কিছু নেই, এখানে কন্ডিশন দুইটাই, হয় শূন্য না হলে এক। 0.5, 0.7 এগুলা কিন্তু কিছু নাই। কাজে এখানে দশমিকের কোনো ক্যালকুলেশন হয় না। যেহেতু দশমিকের কোনো ক্যালকুলেশন হয় না, কাজে ভগ্নাংশের কোনো সুযোগই নাই, বর্গের কোনো সুযোগই নাই, ঋণাত্মক সংখ্যার সুযোগই নাই, লগারিদম তো হতেই পারে না। সহজ কথায় ভগ্নাংশ মানে শূন্য আর এক ছাড়া কিছু নাই। সহজ কথায় শূন্য আর এক দিয়ে আমরা কি কি কাজ করতে পারি? শূন্য আর এক দিয়ে যোগের কাজ হয়, গুণের কাজ হয়, পূরকের কাজ হয়। খুব টেকনিক্যালি দেখেন, এখানে গেটের যেই বিষয়গুলি সেগুলিকে আনা হয়েছে। যোগ মানে হচ্ছে অর গেট, গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট, এবং পূরক মানে হচ্ছে নট গেট। এবং বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। বুঝতেই পারছেন, শূন্য এবং এক দিয়ে আসলে জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ওইভাবে উপস্থাপন করাটা সম্ভব না। এখন দেখেন বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন সংজ্ঞা। বুলিয়ান অ্যালজেব্রায় কিছু সংজ্ঞার মধ্যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে বুলিয়ান চলক। তো চলক মানে হচ্ছে ধরেন চলো, এই যে দেখেন চলো কথাটার সাথেই আছে, চলো মানে হচ্ছে চলতে বলছে। তো যে জিনিসটা চলছে সে কি কখনো ফিক্স থাকতে পারে কিনা, একটা জায়গায় স্থির থাকতে পারে কিনা? স্থির থাকতে পারে না, সে পরিবর্তনশীল, প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। প্রতি মুহূর্তে যার মান পরিবর্তন হতে পারে, যার মান নির্দিষ্ট না, যার মান ফিক্স না, যার মান আপনি জানেন না, সেটাই চলক। যেরকম কিছুক্ষণ আগে লিখেছিলাম এ বি, আমি যদি আপনাকে বলি ভাই এ এর একটা মান বলেন তো, এ এর মান কত হতে পারে, আমি তো এখানে কোনো কন্ডিশন দেইনি যে এর মান ঋণাত্মক হতে পারবে না, এর মান ধনাত্মক কি হতে হবে, এর মান 5-এর চেয়ে বেশি হতে হবে। আমি কি কিছু বলেছি? কিছু বলিনি। আমি শুধু বলেছি ভাই এর মান এর একটা মান বলেন। আপনাদের মধ্যে কেউ বলবে 0, কে বলবে 1, কে বলবে 10, কে বলবে 15। তার মানে এর আসলে কোনো ফিক্স মান নাই। যখন এর কোনো ফিক্স মান নাই, এই ধরনের অবস্থায় আমরা এটাকে বলছি হচ্ছে বুলিয়ান চলক। এখনই আপনাদেরকে যদি আমি বলি ভাই পায়ের মান বলেন তো, এই পায়ের মান যদি সবার কাছে জিজ্ঞেস করি, কেউ কি আর 0, 1, 10, 15 এগুলো বলবে? এক একজন কি এক একটা বলবে? না,
সবাই তখন একটাই বলবে 3.1416 এইটাই বলবে। তাহলে এর মান কি পরিবর্তন হচ্ছে? এর মান পরিবর্তন হচ্ছে না। যার মান পরিবর্তন হচ্ছে না তাকে বলা হবে বুলিয়ান ধ্রুবক, যার মান পরিবর্তন হচ্ছে তাকে বলা হবে বুলিয়ান চলক। বুলিয়ান ধ্রুবক যেটা, এর মান কখনোই পরিবর্তন হয় না। মনে রাখবেন কিভাবে? ধ্রুবক মানে কেউ একজন ধরে রেখেছে, পরিবর্তন হতে দিচ্ছে না, ধরে রেখেছে। আর চলক, ওই যে চলো কথাটা আছে, তার মানে ওর কোনো ফিক্স মান নাই, ওর যে কোনো মান হতে পারে। এরপর দেখেন বুলিয়ান পূরক। বুলিয়ান পূরক হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার কোন চলকের মান 0 অথবা 1 যদি হয়, মানে জায়গাকে পরিবর্তন করা, শূন্যের জায়গায় 1 বসানো, 1-এর জায়গায় 0 বসানো। ওই যে নট গেটের যে থিওরিটা, নট গেটের যে থিওরিটা, সেটাকে বলা হবে হচ্ছে বুলিয়ান পূরক। শূন্যের জায়গায় 1 বসানো, 1-এর জায়গায় 0 বসানো, সহজ কথায় বিপরীত জিনিসটাকে নিয়ে আসা, এটাই হচ্ছে বুলিয়ান পূরক। এখন দেখেন বুলিয়ান দ্বৈতনীতি কি? বুলিয়ান দ্বৈতনীতি হচ্ছে অ্যান্ড গেট এবং অর গেটের সাথে রিলেটেড সকল নীতিকে দ্বৈতনীতি বলা হয়। অ্যান্ড ও অর এর সাথে রিলেটেড সকল নীতিকে দ্বৈতনীতি বলা হয়। অ্যান্ড গেট এবং অর গেটের সাথে রিলেটেড সকল নীতিকে দ্বৈতনীতি বলা হয়। এখন দেখেন বুলিয়ান অপারেশন আলোচনা করুন। এইটা পড়াবো না, কারণ এইটা গত ক্লাসে আপনারা অলরেডি পড়ে ফেলেছেন। যেহেতু 1 থেকে 19তম প্রশ্ন আপনারা পড়েছেন, কাজেই, এবং এটা যেহেতু লজিক সার্কিটের চ্যাপ্টার, কাজেই শুরুর দিকেই অ্যান্ড গেট এবং অর গেট এবং নট গেট সম্পর্কে আপনাদের ধারণা হয়তোবা হয়েছে। এই তিনটা গেটের যে বিশ্লেষণ, সেটাই হচ্ছে বুলিয়ান অপারেশন। এই তিনটা গেটের বিশ্লেষণটাই হচ্ছে বুলিয়ান অপারেশন। এখানেও দেখেন সেটাই আছে, অ্যান্ড অর নট। এই যে অ্যান্ড অপারেশন, এই যে দেখেন অর অপারেশন এবং নট অপারেশন। কথা কেটে কেটে আসে মাঝে মাঝে স্যার। আচ্ছা, সবারই কি কথা কেটে কেটে আসছে? আমাকে একটু জানান তো, সবারই কথা কেটে কেটে আসছে কিনা, একটু জানান সবারই কথা কেটে কেটে আসছে কিনা। আচ্ছা, বাকিদের কথা মনে হয় ক্লিয়ার। কাজী আজিজুল হক ভাই, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি মানে লিভ নিয়ে আবার জয়েন করেন, অনেক সময় ইন্টারনেটের কারণে এরকম হতে পারে। এখন দেখেন বুলিয়ান উপপাদ্য কি, উপপাদ্যগুলো আলোচনা করুন। ওই যে জর্জ বুল, যার কথা কিছুক্ষণ আগে বললাম, জর্জ বুল। অবশ্য এই জর্জ বুল নামটা বলতে একটা ঘটনা আমার মনে হলো। লোকটার নাম হচ্ছে জর্জ বুল। আমার কাছে মনে হয় এই যে জর্জ বুলের যে বাপ মা যারা ছিল, তারা বেশ শৌখিন ছিল আর কি, তারা বেশ পশু প্রেমিক ছিল, পশু পাখি পালতে খুব পছন্দ করতো। হয়তো বা গরিব মানুষ ছিল, যার কারণে মানে গরু পালার একটা শখ ছিল, কিন্তু গরু কিনে পালতে পারেনি, তাই বাচ্চারই নাম রেখে দিয়েছে বুল, মানে বলদ আর কি। কত শৌখিন মানুষ হতে পারে, নিজের বাচ্চার নাম রেখেছে বলদ, বুল। থাকে, এরকম লোকজন থাকতে পারে, আসলে এক একজনের ইচ্ছা এক এক রকম। যাই হোক, আমরা আবার এই প্রসঙ্গে আসি। ওই যে জর্জ বুল যে কথাটা বলেছিল যে গণিতের সাথে হচ্ছে যুক্তির একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি ধরনের সেইটা আবার উপস্থাপন করেছিল এই যে হান্টিংটন। বুলিয়ান অ্যালজেব্রার জন্য কিছু উপপাদ্য লিখেছিল, অর্থাৎ গণিতের সাথে যুক্তির যে আসলেই একটা সংমিশ্রণ আছে, সেটাকে পরিপূর্ণভাবে প্রমাণ করেছিল হচ্ছে এই যে হান্টিংটন। এই কিছু সূত্র বলেছিল, যে সূত্রগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এগুলি যেহেতু সূত্র, এগুলির বিষয় হচ্ছে আপনারা টানা মুখস্থ করে ফেলবেন। সূত্রের প্রমাণ কোথাও লাগে না। যেরকম আমরা সারা জীবনে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রচুর ইউজ করেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা সারা জীবনে প্রচুর বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করেছি, এবং এখনো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। কিন্তু এইটাকে কিভাবে এইটা আসলো, এই লাইন থেকে কিভাবে এই লাইন আসলো, প্রমাণ, এইটা কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না। ইনফ্যাক্ট আমিও আসলে কখনো জানার প্রয়োজনীয়তাও বোধ করিনি, কারণ সূত্র আসলে জিনিসটা এরকমই, যে সূত্র শুধুমাত্র প্রয়োগটাই প্রয়োজন হয়, প্রমাণ কখনো প্রয়োজন হয় না, এই জন্যই এটা সূত্র। তো আমি সূত্রগুলি একটু এক নজরে আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি, যেন আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। বিজয় ভাই বলেছে কিছু একটা বলেছে, আমি ঠিক করতে পারলাম না, মনে হয় বানান ভুল হয়েছে কিনা। টিউশনি করাইতে লাগে, ও আচ্ছা, টিউশনি করাইতে লাগে, আচ্ছা আচ্ছা। টিউশনি করাতে লাগতে পারে, কিন্তু হচ্ছে বাস্তবিক সূত্রের প্রমাণ কখনো কাজে আসে না। এই যে পেজটা, এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন, এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিবনি, এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন সবাই, সবাই
এটা স্ক্রিনশট দিয়ে নেন, কারণ এইটা নিয়েই আমি এরপরে আসলে পড়াবো। তো দেখেন আসলে সূত্রগুলি মুখস্থ রাখবেন কিভাবে। আবারও বলছি, সূত্র মানে টানা মুখস্থ, সূত্র মানে টানা মুখস্থ, কিন্তু মুখস্থ যেন সহজে থাকে তার জন্য ভুচুং ভাচুং দিয়ে ধরেন আমি আপনাদেরকে এখন কিছু একটা বুঝাতে চলেছি, যেন সহজে আপনারা মনে রাখতে পারেন। তবে যেই পদ্ধতিটা আমি বুঝাবো এটা কিন্তু আসলে অরিজিনাল রুলস না, এটা মাথায় রাখবেন। এটা জাস্ট আপনাদের যেন মনে থাকে, কাজেই আমি একটু একটু মানে একটু একটু যে বললাম ভুচুং ভাচুং দিব আর কি। দেখেন ব্যাপারটা কেমন। এখানে মাঝখানে আছে প্লাস, প্লাস থাকা মানে কোন গেট? প্লাস থাকা মানে হচ্ছে অর গেট। অর গেটের বৈশিষ্ট্য কি? একজন কাজ করলে সবার পক্ষ থেকে কাজ করা হয়ে যায়। এই যে 1 কাজ করেছে না, এই তো রেজাল্ট 1, বাকিগুলো কি আছে না আছে আমার দেখারই দরকার নাই। আপনার কাছে মনে হতে পারে কেন এটাও তো পজিটিভ আছে, বার তো আর নাই, বার থাকলে আমি বলতাম নেগেটিভ আছে, এও তো পজিটিভ আছে। দুইটাই যখন পজিটিভ তখন বাইনারিকে আপনি একটু বেশি প্রাধান্য দিবেন, অর্থাৎ 1 কে বেশি প্রাধান্য দিবেন। এই তো 1, দেখেন এটা মুখস্থ করা লাগছে না। a+0 দুইটার মধ্যে কাজ করেছে কে? কাজ করেছে কে? কাজ করলে সেটা রেজাল্ট হয় অর গেটে। অর গেটে যে কোনো একজন কাজ করলে সবার পক্ষ থেকে কাজ করা হয়ে যায়। কাজ হয়েছে এ তো 0, এর তো কিছু নাই, এ রেজাল্ট। এইটা ব্যতিক্রম, এইটা একটু মুখস্থ করবেন। এবং a+এ কাজ করেছে কে? দুইজনই কাজ করেছে, একজনকে নিলেই হচ্ছে। অর গেটের সিস্টেমই তো এইটা, সবার পক্ষ থেকে একজন কাজ করলে কাজ করা হয়ে যায়। তার মানে এই চারটা সূত্র থেকে শুধু একটা আপনার মুখস্থ করতে হচ্ছে। আসেন এখানে, এটা হচ্ছে এন্ড গেটের, এন্ড গেটের ক্ষেত্রে। এন্ড গেটের ক্ষেত্রে যেটা হবে, একের সাথে আপনি যাই গুণ দেন না কেন সেটা ওই সেম জিনিসই থাকে। একের সাথে ধরেন এক্স গুণ দিলেন, তাহলে এক্সই থাকবে। ঠিক সেরকমই একের সাথে এ গুণ দিয়েছেন, এই ছিল। জিরোর সাথে যাই গুণ দেন না কেন সেটা জিরোই হয়। জিরোর সাথে দিন দুনিয়ার যা কিছুই গুণ দেন না কেন সেটা জিরোই হয়। বার, বার মানে নেগেটিভ, নেগেটিভ মানে জিরো। জিরোর সাথে যাই গুণ দেন সেটা জিরোই হবে, জিরোর সাথে যাই গুণ দেন সেটা জিরোই হবে। এ ইন্টু এ, এই তো হবে। এ ডবল বার, ডবল বার মানে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে গেছে। এখানে দেখেন একটাও মুখস্থ করা লাগছে না, সবই আপনার মোটামুটি দেখেই মনে থাকছে। এখন পর্যন্ত মুখস্থ করার মতো একটা পাওয়া গেছে। এখন দেখেন ডি মর্গানের উপপাদ্য, যেটা এই লেসনের একদম শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, যে উপরে যখন একটা না একাধিক চলকের উপর বার দেওয়া থাকে তখনই বুঝে নেবেন ওখানে ডি মর্গানের উপপাদ্য আছে। দেখেন একসাথে দুইটা চলক, দুইটার উপরে একসাথে বার দেওয়া আছে, একসাথে একাধিক চলকের উপর বার মানেই আপনি ধরে নেবেন সেখানে ডি মর্গানের উপপাদ্য আছে। এবং ডি মর্গানের উপপাদ্য কি করবে? দুইজন একসাথে আছে, এই যে এখানে দেখেন দুইজন কিন্তু একসাথে আছে, আলাদা করে দিয়েছে, দেখেন এখানেও আলাদা এখানেও আলাদা। এবং মাঝখানের যে চিহ্নটা, প্লাস থাকলে ডট, ডট থাকলে প্লাস, এই দুইটাও আপনার মুখস্থ করতে হচ্ছে না। এখন পর্যন্ত মুখস্থ করার মতো একটাই পেয়েছি। এই কয়েকটা সূত্র খুব একটা কাজে লাগে না, এখানে লেখাই আছে সরলীকরণের জন্য সহায়ক উপপাদ্যগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপরেও একটু দেখে রাখেন, মাঝে মাঝে কাজে একদমই লাগে না তাও না, কাজে লাগেও, তবে পরিমাণে কম। ব্যাপারটা কেমন দেখেন, এ প্লাস এবার বি, এবার প্লাস এ বি, এবার প্লাস এ বি বার, এ প্লাস এবার বি বার। প্রত্যেকটারই খেয়াল করে দেখেন, এই দিকে এসে মানে আউটপুটে এসে এই যে 2 নাম্বার চলক যেটা সেটা নাই। দেখেন কত সহজ, এটাও আপনার মুখস্থ করতে হলো না, এটাও আপনার কষ্ট করে মুখস্থ করতে হচ্ছে না। শুধুমাত্র 2 নম্বর চলকটা বাদ দিয়ে দিবেন, কাহিনী শেষ। আর এইটা হচ্ছে এক্স অর গেট এবং এক্স নর গেটের সূত্র, এটা আসলে বুলিয়ান উপপাদ্য না আর কি। এটা হচ্ছে এক্স অর গেটের সূত্র প্রথমটা, এবং পরেরটা হচ্ছে এক্স নর গেটের সূত্র। এই দুইটা আসলে মুখস্থ করা লাগে না। এখন আগের ক্লাসটা আসলে আপনারা কতটুকু বুঝেছেন সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু এটা যদি গেটের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন এটা কেন এক্স অর গেটের সূত্র। এক্স অর গেট মানে এক্সক্লুসিভ অর গেট, একটা যার কাছে আছে সেটা আরেকটার কাছে থাকবে না। এ এর কাছে বার আছে, বি এর কাছে নাই, বি এর কাছে বার আছে, এর কাছে নাই, এই জন্য এটা এক্স অর গেটের সূত্র। আর এটা হচ্ছে এক্স নর গেটের সূত্র। তো যাই হোক, আশা করছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়েছেন। যদি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখেন তাহলে আমরা পরের টপিকে ইনশাআল্লাহ যেতে পারছি। এখানে এই সূত্রগুলোই লেখা আছে। তো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলো প্রমাণ করো। আবারও বলছি, প্রমাণ কখনো কোনোভাবেই কোথাও কাজে লাগে না, কিন্তু আমি আপনাদেরকে সিস্টেমটা শিখিয়ে দিই যেন আপনারা অন্তত জানা থাকলো কিভাবে প্রমাণ করবেন। এই যে ধরেন a+1 = 1, যে সূত্রটা আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম, a+1 = 1, ওই যে বলেছিলাম যে কোনো একজন যদি কাজ করে সেই হবে রেজাল্ট। এখানে মনে হচ্ছে দুইটাই কাজ করেছে, কিন্তু ওই যে বাইনারি, তাই ওকে প্রাধান্য দিবেন, তাই এক। এই যে সূত্রটার কথা বললাম আর কি। প্রমাণ কিভাবে করব? এ এর মান কি ভাই আপনি জানেন? এর মান তো আপনি জানেন না, এর মান জানেন না জন্যই না এ হচ্ছে চলক। যার মান জানেন না তার যে কোনো মান ধরে নেন,
যে কোনো মান আবার কি ধরবেন, 7, 8, 9, 10 এগুলো ধরবেন না। এটা যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা, বলেই দিয়েছে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রায় শুধু 0 এবং 1 ছাড়া অন্য কিছু ব্যবহারই হতে পারে না। তাহলে a এর মান একবার 0 ধরবেন, একবার 1 ধরবেন। এবার আসেন প্রমাণ করব। যদি a সমান 1 হয় তাহলে কি হবে, ধরেন a সমান 1, তাহলে 1 + 1। বলেন তো অর্গেটের সূত্র অনুসারে কথা হবে, কেউ আবার 2 বলেন না, কারণ এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার কাজ করছি, এটা গেটের মতো করে চিন্তা করতে হবে। 1 যোগ 1, অর্গেটের ক্ষেত্রে যে প্লাস আছে যেহেতু অর্গেট 1 হবে। ঠিক আছে, এবার আসেন a সমান 0 ধরি, 0 + 1 বলেন তো কি হবে, ওই তো একই হবে। এই তো প্রমাণ, a + 1 = 1, প্রমাণ শেষ। আসেন আর একটা প্রমাণ করি, প্রমাণ কোথাও লাগবে না, কিন্তু আমি সিস্টেম শিখাচ্ছি আপনাকে। a + a বার সমান 1 কিভাবে, আসেন প্রমাণ করি। ভাই a এর মান কি আপনি জানেন? জানেন না। তাহলে ধরে নেন যে কোনো মান, যে কোনো মান বলতে 0 এবং 1 ছাড়া আপনি অন্য কোনো কিছু কনসিডার করতে পারবেন না। a এর মান যদি 1 হয়, আমাদের সমীকরণ দেওয়া আছে এইটা, a + a বার। a এর মান যদি 1 হয় তাহলে a বারের মান কত হবে? a বারের মান 0 হবে, উল্টাটা হবে। a এর মান যদি 1 হয়, a বার অর্থাৎ উপরে নট গেট দিলে উল্টাটা হবে। মান কত হয় বলেন তো? 1 হয়। এই যে প্লাস দেওয়া, যে কোনো একজন কাজ করেছে ওটাই রেজাল্ট। এবার আসেন এর মান 0 ধরবো, a + a বার। এবার ধরবো এর মান 0 প্লাস, তাহলে এ বারের মান কত হবে? বারের মান হয়ে যাবে 1, উল্টাটা। এবার কত রেজাল্ট? ওই যে 1, প্রমাণ। তো যাই হোক, প্রমাণে আমি আর সময় নষ্ট না করি। প্রমাণ প্রত্যেকটাই একই সিস্টেম, এই যে একবার 1 ধরবে, একবার 0 ধরবে, একবার 1 ধরবে, এই যে একবার 1 ধরবে, একবার 0 ধরবে। কাজেই প্রমাণে আমি আর সময় নষ্ট না করি, এবং প্রমাণ থেকে আপনাদের কোনো প্রশ্ন হওয়ার কোনো কারণ নাই। সহজ, এক কথায় শেষ। সূত্রের প্রমাণ, এটা হচ্ছে খুবই ইউজলেস জিনিস। যে কোনো জায়গাতেই যে কোনো সূত্রেরই প্রমাণ খুবই ইউজলেস একটা জিনিস। এখন দেখেন, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরল করুন। এই সরলটা আবার হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস। সরল থেকে সচরাচর বিভিন্ন জায়গাতেই আমি প্রশ্ন সেট হতে দেখেছি, এবং এইটা বেশ মানে বেশ একটু বেশি গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এখন দেখেন, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ করতে হবে, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরল করতে হবে। সরল এমনিতে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যেই হয়, কাজে অন্য কিছু ইউজ করার কোনো সুযোগ নাই। আমাদেরকে এইটার সরল করতে হবে। সরল মানে কি, ওই যেই সূত্রগুলির স্ক্রিনশট আপনারা নিয়েছিলেন, ওই সূত্রগুলির মাধ্যমে এটাকে যতটুকু পারা যায় শর্টে নিয়ে আসতে হবে। তো কিভাবে আনবো আসেন দেখি। a + b c + b বার + d। তো যতটুকু পারবো এটাকে সূত্র দিয়ে ছোট করার চেষ্টা করব। আসেন দেখি কিভাবে করা যায়। আহ, এইটাকে প্রথমে দেখি যে কোনো সূত্রে পড়ছে কিনা। আচ্ছা, কোনো সূত্রে কি আসলে পড়ছে? আপনারা বলেন তো কোনো সূত্রে ফেলা যাচ্ছে কিনা, দেখি আপনারা বুঝতে পারেন কিনা যে কোনো সূত্র পড়ছে কিনা। কমেন্ট করে বলেন কোন সূত্রে কি এটা পড়ছে কিনা। ভাবার এত সময় নাই, দ্রুত বলেন কোন সূত্র পড়ছে কিনা। কই কোন সূত্রে? মনীষা বলেছে সূত্রে পড়ে, কোন সূত্রে বলেন দেখি, কোন সূত্রে পড়েছে? এটা কোন সূত্রই পড়েনি। এটা আপনি কোন সূত্রে ফেলবেন? কোন সূত্র পেলেন? এটা কোন সূত্রে পড়েনি তো। আচ্ছা, যেহেতু কোন সূত্রে পড়েনি, কাজেই যখন আমরা এটাকে কোন সূত্রে ফেলতে পারছি না, তখন ম্যাথমেটিক্স এর মতো করে চিন্তা করেন। যদি সূত্রে ফেলা যেত, প্রথম কথা হচ্ছে আমরা দেখবো সূত্রে ফেলা যায় কিনা। সূত্রে যদি ফেলা না যায়, তখন আমরা নিয়ে আসবো ম্যাথ। যেহেতু সূত্রে পড়ছে না, ম্যাথমেটিক্যাল টার্মে নিয়ে আসেন। ম্যাথমেটিক্সে এই দুইটা আছে হচ্ছে গুণ অবস্থায়। গুণ করেন এসি প্লাস এ বি বার প্লাস বিসি প্লাস বি বি বার, আর এর ডি তো নর্মাল ছিলই। এখন দেখেন তো এইটা কোন সূত্রে পড়েছে কিনা। বি বি বার দেখেন তো কোন সূত্রে পড়েছে কিনা। ওই যে স্ক্রিনশটটা নিলেন আপনারা, ওই স্ক্রিনশটটা দেখেন বি বি বার কোন সূত্রে পড়েছে কিনা। বি বি বার কোন সূত্রে পড়েছে? কেন একটা সূত্র ছিল না, এ বার একটা সূত্র তো ছিল। এ মানে হচ্ছে চলক, মানে এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে সেটা বোঝানো হয়েছে। এ মানে হচ্ছে যেহেতু এর মান জানেন না, এর জায়গায় বি থাকতেই পারে, কিন্তু আমাদের শুধু মিলাতে হবে ফর্মের। এখানে যেই চলক এখানে সেই চলকের উপরেই বার, এখানে যেই চলক এখানে সেম চলকের উপরেই বার।
এ বার সমান হচ্ছে 0, কারণ এটুকু 0, এটুকু বাদ। এসি প্লাস এবি বার প্লাস বিসি প্লাস ডি। আর কি কোনো সূত্র ফেলা যায়? আর কোনো সূত্রেও ফেলা যায় না, আর কোনো ম্যাথমেটিক্যাল টার্মেও ফেলা যায় না, মানে এটা সরলীকরণ হয়ে গেছে, কাহিনী শেষ। যখন দেখবেন আর কোনো সূত্রেও ফেলা যাচ্ছে না, আর কোনো ম্যাথমেটিক্যাল টার্মেও ফেলা যাচ্ছে না, তখন আপনার হাতে তো আর কিছু করার নাই। আপনার হাতে যখন কিছু করার নাই, শেষ, ওটাই অ্যান্সার। এখন দেখেন এটা থেকে সার্কিট কিভাবে আঁকাবো। সার্কিট সরলীকরণের ক্ষেত্রে লাগবে না, কিন্তু পরীক্ষায় যদি বলে দেয়, প্রশ্নে যদি বলে দেয় যে সরলীকরণ করুন এবং সার্কিট অঙ্কন করুন, তাহলে শুধুমাত্র সার্কিটের কাজটা করবেন। এই লাইনে অজানা মান কয়টা আছে বলেন তো দেখি? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, 4টা আছে। তাহলে 4টা দাগ টানবেন। এটাও গত ক্লাসে শিখিয়েছে কিনা আমি এটা ঠিক জানি না। মানে আসলে 1 থেকে 19 তমের মধ্যে কোন কোন টপিক কভার করে এইটা ঠিক আমার জানা নাই। এখানেই একটা সমস্যা আর কি। তো যেহেতু চলক 4টা, 5টা কেন হবে? এ বি সি ডি, 5টা তো না, এ বি সি ডি 4টা। এ বি সি ডি 4টা। গত ক্লাসটা ভালো না বুঝলে একটু রিভিউ করে নিয়েন, একটু রিভিউ মানে যে রেকর্ডিংটা দেখে নিয়েন, তাহলে আশা করছি ইনশাল্লাহ বুঝে যাবেন। বি বারের জন্য মানে হচ্ছে আমাদের বিজয় সাহেব বলেছে বি বারের জন্য তো একটা নেওয়া উচিত না, এটা উনি বলেছে। কিন্তু আমরা এই যে বি তো নিয়েছি, তো বি এর সাথে নট গেট যদি যুক্ত করে দেই, তাহলেই তো বি বার হয়ে গেল। বি বার বানিয়ে নিলাম, বি এর সাথে নট গেট যুক্ত করেছে এখানে, তাহলে তো বি বার হয়েছে। ওই কাজটাই করেছি আমরা, দাগ টানবো 4টাই। তো এখন দেখেন আসেন একটু মিলাই, এ আর সি, এ থেকে একটা দাগ টানেন, সি থেকে একটা দাগ টানেন। এ আর সি কোন গেট দিয়ে যুক্ত একটা আরেকটার সাথে? এ আর সি কোন গেট দিয়ে যুক্ত? মাঝখানে কিছু নাই, মাঝখানে কিছু না থাকলে এন্ড গেট থাকে। ওই যে এন্ড গেট মানে বিবাহ বলেছিলাম। তো বিবাহ করার পর মনের মধ্যে দেখেন কোনো দূরত্ব থাকে না, ঠিক সেরকমই এদের মাঝখানে দেখেন কোনো দূরত্ব নাই, কিছুই নাই, এ আর সি একদম কাছাকাছি। কাজেই এটা হচ্ছে এন্ড গেট। এর পরেরটা কি? এ বি বার, এ থেকে একটা দাগ টানেন, বি বার থেকে একটা দাগ টানেন। কোন গেট? এ বি বার একটা আরেকটার সাথে কোন গেট দিয়ে যুক্ত? এন্ড গেট। এন্ড গেটের চিহ্ন ডি এর মতো, এই যে এন্ড এর শেষেই দেখেন ডি আছে, এন্ড এর শেষেই দেখেন ডি আছে, ওই ডিটাই আমরা এখানে বসাই আর কি। বি সি, বি থেকে একটা নেন, সি থেকে একটা নেন, এন্ড গেট। ডি তো একাই, ডি ওর সিঙ্গেল আমার মতো। এখন এই 4টা একটা আরেকটার সাথে কোন গেট দিয়ে যুক্ত? এই 4টা এসি, এবি বার, বিসি, ডি, এরা একটা আরেকটার সাথে কোন গেট দিয়ে যুক্ত? এরা একটা আরেকটার সাথে, যেহেতু মাঝখানে প্লাস আছে, অর গেট দিয়ে যুক্ত। দেন অর গেট দিয়ে যুক্ত করে। এই তো শেষ, সার্কিট আঁকানো শেষ। আসেন আমরা আরেকটা করে ফেলি। প্রথমটা দেখে যার কাছে মনে হলো যে কি না কি কঠিন জিনিস শিখছি, তো আজকে এটা একটু মনে হতে পারে, কারণ আজকে আপনাদের সূত্রগুলি মুখস্থ নাই। আসলে এটা তো শুধু সূত্রের খেলা, সূত্রগুলি মুখস্থ না থাকলে একটু কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। কাজেই আমি যখন সমাধান করছি, যখন কোন লাইন বুঝছেন না, ইনস্ট্যান্ট আপনারা যে স্ক্রিনশট নিয়েছেন ওখান থেকে খুঁজে বের করবেন যে কোন সূত্র দিয়ে আমি এটা সলভ করছি। আসেন পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে আরেকটা সরলীকরণ দেওয়া হয়েছে, এ প্লাস এবার বি, এ প্লাস বি, অর্থাৎ দেওয়া হয়েছে এ প্লাস এবার বি, এ প্লাস বি। আসেন সলভ করে ফেলি, দেখি কি হয়। এটাকে কিভাবে সলভ করা যায়? এ প্লাস এবার বি, দেখেন একটা সূত্র পড়েছে, খুঁজে বের করেন তো দেখি কোন সূত্র, এটার মানে রেজাল্ট কি হবে বলেন দেখি, কমেন্ট সেকশনে জানিয়ে দেন দেখি এটা কোন সূত্র পড়েছে, ওই স্ক্রিনশটের সাথে মিলান। একটা খুব সুন্দর সূত্র আছে এটা, এ প্লাস বি। হ্যাঁ, এই যে এই চলকটা বাদ চলে যাবে, আপনাদেরকে বলেছিলাম না যে এই চলকটা বাদ চলে যাবে কিছু কিছু সূত্রে। এ প্লাস বি, এখানেও থাকলো এ প্লাস বি। যে কোনো জিনিস যদি একাধিক থাকে সবগুলা থেকে একটা নিয়ে নেবেন, সবগুলা থেকে একটা। এখানে যদি আর একটা এ প্লাস বিও থাকতো, আমি নিয়ে নিতাম শুধু একটা, 3টার পক্ষ থেকে শুধু একটা নিতাম। যে কোনো জিনিস যদি একাধিক থাকে একই জায়গায়, সবগুলার পক্ষ থেকে একটা নিয়ে নেবেন। অবশ্য এটা অনেকের কাছে মনে রাখা কঠিন হতে পারে। আসলে এখানে সূত্রটা হচ্ছে কি, এ এ সমান এ, দেখেন একটা সূত্র আছে, আবার এ প্লাস এ সমান এ, এই যে একই জিনিস দুইটা একটা নিয়েছি,
একই জিনিস দুইটা একটা নিয়েছি, এটা হচ্ছে সূত্র। তো এখানে যদি চারটাও থাকতো আমি একটাই নিতাম। একই জিনিস যতবারই থাকুক সবগুলার পক্ষ থেকে একটা নিব। দেখো এটা দেখে আবার কেউ বিভ্রান্ত হতে পারে। এটুকু থেকে আমরা পেলাম a প্লাস বি, আর এই যে আমাদের প্রশ্নের সাথে তো আরেকটা a প্লাস বি দেওয়া আছে। একই জিনিস যখন দুইটা নিব হচ্ছে একটা, শেষ। এরপরে দেখেন আর কোনো ম্যাথমেটিক্যাল টার্মে ফেলা যায় না, আর কোনো সূত্রে ফেলা যায় না, কাজেই এটার ঝামেলা শেষ। এখন আসেন সার্কিট কিভাবে আঁকাবো। এখানে অজানা চলক কয়টা আছে? দুইটা। দাগ দেন দুইটা, এ বি। এ থেকে একটা দাগ নেন, বি থেকে একটা দাগ নেন। এ আর বি একটা আরেকটার সাথে কোন গেট দিয়ে যুক্ত? মাঝখানে যেহেতু প্লাস আছে অর গেট দিয়ে যুক্ত, শেষ। সার্কিটও শেষ। না আরেকবার রিপিট বন্নি, আরেকবার রিপিট হচ্ছে আপনি রেকর্ডিং দেখে নেবেন। রেকর্ডিং দেখে নিলে আশা করছি আর কোনো প্রবলেম আপনার থাকবে না। তো দ্বিতীয় নাম্বারটা কি বুঝতে পেরেছেন কিনা? এটা কি বুঝতে কষ্ট হয়েছে? এটা তো খুব সহজ ছিল। আচ্ছা তাহলে আসেন আমরা 3 নম্বরে আসি। মনীষা লিখেছে কোনো প্রবলেম হয়নি। হাসানুল বাশার ভাই লিখেছেন জি বুঝেছি। কানিজ ফাতেমা লিখেছে ক্লিয়ার। কিছু কিছু নাম থাকে আমি দেখি যে দিন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও এরা নামের একটা গঠন বজায় রাখে। যেরকম কানিজের সাথে ফাতেমা থাকবেই, কানিজের সাথে অন্য কোনো কিছু হতেই পারে না। আবার নুসরাতের সাথে জাহান থাকবেই, নুসরাত মানে নুসরাতের সাথে জাহান ছাড়া অন্য কিছু হতেই পারে না। তো যাই হোক নামের অনেক বৈচিত্র্য। আসেন আমরা পরের সলিউশনে আসি। এবার প্লাস বি, এবার প্লাস বি বার সমান এবার, এইটা প্রমাণ করতে হবে। তো কিছুই না, সরলীকরণ করতে করতে আমাদের এটা চলে আসবে আর কি, মানে অ্যান্সারটা এখানে বলে দেওয়া হয়েছে আর কি সহজ কথায়। আসেন আমরা একটু সলভ করি। প্রথমেই ভাবেন তো এটা বাদ এটা বাদ, এটা তো ডান পক্ষ আর কি, এইটুকু আমাদের সমীকরণ। প্রথমেই ভাবেন তো এটা কি কোনো সূত্রে পড়েছে কিনা। আমি তো দেখতে পাচ্ছি এটা আসলে কোনো সূত্রে পড়েনি। তো যখন সূত্রে পড়েনি তখন কি করব? ম্যাথমেটিক্স ইউজ করব। ম্যাথমেটিক্স এর নিয়ম অনুসারে যেহেতু মাঝখানে ডট আছে কাজে গুণ দিয়ে দেন। এবার এবার প্লাস এবার বি বার প্লাস এবার বি প্লাস বি বি বার। আর একটা বিষয় আমাকে ইনশিওর করেন তো, এই যে আমি যে গুণ যে করলাম এই গুণটা পারেন না কে কে? এরকম কেউ আছেন? গুণ কি সবাই পারেন কিনা? গুণ পারে না এরকম স্টুডেন্ট কিন্তু আমি লাইফে অনেক পেয়েছি। গুণ না পারলে বলবেন, আমি শিখিয়ে দিব। মানে আপনি পারেন না এটা তো অপরাধ হতে পারে না, কিন্তু আপনি পারেন না ওটা আমাকে বলতে হবে যে এই অংশটুকুতে আমার সমস্যা, এই জায়গাটা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি হয়তো বা আপনাকে বোঝানোর চেষ্টা করবো আর কি। এখন দেখেন আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে ফেলেছি, এইবার এটাও মনে হচ্ছে একটা সূত্রে পড়ে গেছে, এটাও তো মনে হচ্ছে একটা সূত্রে পড়ে গেছে। দেখেন মিলিয়ে দেখেন, এখানে সেম জিনিস দুইটা আছে, সেম জিনিস দুইটা আছে, তার মানে নিব একটা। প্লাস এবার বি বার প্লাস এবার বি প্লাস বি বি বার। দেখেন একটা সূত্রে পড়েছে, এটার মান হচ্ছে 0। মানে এটুকু না লিখলেও চলছে, 0 যে কোনো সাথে যে কোনো জিনিসের সাথে যোগ দিলে ওই জিনিসই থাকে। তা এখন দেখেন এই দুইটা থেকে মনে হয় এ বার কমন নেওয়া যায়। আচ্ছা এখন অনেকে বলবে কেন স্যার তিনটা থেকেও তো কমন নেওয়া যায়, এটা তো কমন প্রশ্ন। আমি কেন দুইটা থেকেই কমন নিব? আগে কমনটা লিখি তারপর বলি। প্লাস এবার বি। হ্যাঁ এখন বিষয় হচ্ছে দুইটা থেকেই কেন কমন নিলাম, তিনটা থেকেও তো কমন নেওয়া যায়, তিনটার মধ্যেই তো এবার আছে। ভাই যখন দেখবেন সরলীকরণের ক্ষেত্রে অনেকগুলা স্টেপ, এই যে এটা একটা ধাপ এটা একটা ধাপ এটা একটা ধাপ, মানে অনেকগুলো অংশ আর কি, আপনি সর্বোচ্চ দুইটা নিয়ে কাজ করবেন, দুইটা দুইটা করে নিয়ে কাজ করবেন, একসাথে সবগুলা নিয়ে কখনো কাজ করতে যাবেন না। এখানে টোটাল 3টা অংশ দেখতে পাচ্ছি, আমি দুইটা নিয়েই কাজ করব, 3টা অংশ নিয়ে একসাথে কাজ করতে যাবেন না। 4টা থাকলে 4টা নিয়ে একসাথে কাজ করতে যাবেন না, সবসময় সর্বোচ্চ দুইটা দুইটা করে নিয়ে কাজ করবেন। এখন হ্যাঁ একসাথে 3টা নিয়ে কাজ করলে কি অঙ্ক ভুল হবে? না ভুল হবে না, কিন্তু অঙ্কে ভেজাল হবে। ভুল হওয়ার ভেজাল হওয়া আলাদা জিনিস, শেষে দেখা যাবে মিলাতেই পারেননি। ভেজালে যাওয়া আমাদের দরকার কি, আমরা দুইটা দুইটা করে নিয়ে কাজ করব, অঙ্ক সমাধান করে ফেলবো, দেখেন কিভাবে। তো
যেহেতু দুইটা দুইটা করে নিয়ে কাজ করব, কাজে এই দুইটা থেকেই আমি শুধুমাত্র কমনটা নিয়েছি, আর ওটা যা ছিল তাই রেখেছি। এইবার দেখেন এইটুকু মনে হয় কোনো সূত্রে পড়েছে, ওই যে অর্গেটের সিস্টেম, একটা আছে 1, কাজে আরেকটা কি আছে না আছে ওটা তো আমার দেখারই দরকার নাই। একটা যদি 1 থাকে অর্গেটে আমরা কি করি, ওই 1টাই অ্যান্সার। এবার ইনটু 1 প্লাস এবার বি, একের সাথে যাই গুণ দেন না কেন সেটা ওই সেম জিনিসই থাকে, এবার প্লাস এবার বি। এখন দেখেন আবারও তো মনে হয় কমন নেওয়া যাচ্ছে, এবার যদি কমন নিলাম 1 প্লাস বি। এবার এই যে আবারও অর্গেটের ওই সূত্র পড়েছে, একটা যদি 1 হয় বাকিটা কি আছে আমাদের দেখারই তো দরকার নাই। এবার 1 সমান এবার, ওই তো এটাই প্রমাণ করতে বলেছিল। এর লজিক সার্কিট আঁকান। এখানে অজানা মান কয়টা আছে, একটা, দাগ টানেন একটা, এ এ থেকে দাগ টানলাম, দেন নট গেট, শেষ। এবার এই তো, এটা কি বুঝতে কষ্ট হয়েছে? এটা বুঝতে কষ্ট হয়েছে কিনা আমাকে একটু জানান, কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এটা বুঝতে কোনো কষ্ট হয়েছে কিনা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। মনীষা লিখেছে না, আফরিন দীপ্তি লিখেছে না, তালহা আফসানি লিখেছে এগেইন রিপ্লাই। এগেইন রিপ্লাই বা হচ্ছে পুনরায় আরেকবার বললো যদি ক্লিয়ার হয়, এটা আপনারা একটু রেকর্ডিংটা দেখে নিন। কিন্তু বুঝতে কোথাও সমস্যা হয়েছে, স্পেসিফিক এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো এটা বুঝতে পারছেন না, ওই জায়গাগুলি আমাকে জানাবেন। আর হচ্ছে যদি আপনার কাছে মনে হয় যে না আরেকবার রিপিট করলে ভালো হতো, এটা আপনি একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নিতে পারেন। শেষে একটু বলেন, শেষে হচ্ছে জাস্ট কমন নিয়েছি, অন্য কোনো কিছু তো না। এই যে দেখেন এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, কমন নিয়েছি, এটার মধ্যে এবার আছে, এটার মধ্যে এবার আছে, এবার কমন নিয়েছি। এবার যদি কমন নেই এখান থেকে, এবার তো নিয়েই নিয়েছি বাইরে, তাহলে থাকলো হচ্ছে 1, আর এবার তো নিয়েই নিয়েছি বাইরে, থাকলো হচ্ছে বি। এই তো 1 প্লাস বি, অর গেটের মতো করে চিন্তা করেন, অর গেটে একটা ইনপুট কাজ করেছে তার মানে ওটাই অ্যান্সার, বাকিটা কি করেছে না করেছে ওটা আমার দেখারই দরকার নেই। একটা ইনপুট কাজ করেছে মানে 1 হচ্ছে অ্যান্সার, তো এবার ইনটু 1 প্লাস বি, এখান থেকে একটা ইনপুট যেটা কাজ করেছে সেটা নিয়েছি 1। এই তো থার্ড লাইন। আচ্ছা এই লাইনটা, এখানে তো গুণ করে আমরা এটা পেলাম, এখন এইটা তো দেখেন একটা সূত্র পড়েছে, দুইটা সেম জিনিস তার মানে দুইটা থেকে একটা নিয়েছি, সেম জিনিস দুইটা, সেম জিনিস 5টা 10টা 100টা হলেও একটাই নিতাম, সেম জিনিস একাধিক মানে নিয়েছি একটা। এটা কোনো সূত্রে পড়েনি কাজেই হুবহু সেম রেখেছি, এটাও কোনো সূত্রে পড়েনি হুবহু সেম রেখেছি। এটা একটা সূত্রে পড়েছে দেখেন, দেখেন এই স্ক্রিনশটে দেখেন, এ বার সমান 0 লেখা আছে। তো যেহেতু এটা একটা সূত্রে পড়েছে কাজেই 0 আর লেখিনি আর কি, এটাই হচ্ছে বিষয়। পেলাসটা আসলো কিভাবে, কোথায় পেলাস পেলেন? আবু মুসা ভাই কত নম্বর লাইনে প্লাস পেয়েছেন আপনি বলেন? কত নম্বর লাইনে আবু মুসা ভাই, কত নম্বর লাইনে প্লাস? আবু মুসা ভাই একটু দ্রুত, একটু দ্রুত। অবশ্য অনেক সময় হয় যে আপনারা দ্রুতই লেখেন কিন্তু আমার এখানে আসে দেরিতে আর কি। যেটা মাত্র বুঝালেন তার মানে হচ্ছে আবু মুসা ভাই ইয়ে পারে না, গুণ পারে না। আসেন আমরা একটু গুণ শিখি। এবার প্লাস বি, এবার প্লাস বি বার। আমি এটাকে গুণ করে পরের লাইন পেয়েছিলাম, তো আবু মুসা ভাইয়ের প্রশ্ন হচ্ছে এখানে প্লাস আসলো কোন জায়গা থেকে, এই লাইনে তো প্লাস নাই, এই লাইনে কেন প্লাস আসলো, এটাই হচ্ছে আবু মুসা ভাইয়ের প্রশ্ন। তা আসলে গুণ যদি দেই, গুণের সিস্টেমটা হচ্ছে এখানকার প্রথম যেই চলকটা থাকবে সেটা দিয়ে এই গোটাটাকে গুণ করব। এখানকার প্রথম চলক এবার, এটার প্রথম চলক এবার, তার মানে এবার এবার এটা গুণ করলাম, এটা দিয়ে এটাকে গুণ করেছি, প্লাস এবার বি বার। এই তো শেষ, প্রথম অংশের কাজটুকু শেষ। আসেন দ্বিতীয় অংশে, বি দিয়ে আবার এই গোটাটাকে গুণ করব, বি এবার প্লাস বি বি বার। এটা গুণ করে আমরা প্লাস পেয়েছি। ফোর্থ লাইনটা একটু, 1 2 3 4। আচ্ছা এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো?
আগে আবু মুসা ভাইয়ের কাছ থেকে শুনি যে প্লাসের রহস্য আপনি বের করতে পেরেছেন কিনা। আবু মুসা ভাই, প্লাস কিভাবে আসলো? গুণ করার পর প্লাস পেয়েছি, এটা বুঝতে পেরেছেন কিনা? আবু মুসা ভাই জানাতে থাকেন, আমরা ততক্ষণে ফোর্থ লাইনের ইতিহাস শেষ করে দিয়ে আসি। এই যে দেখেন, এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে এসেছে, এটা হচ্ছে প্রশ্ন। এই লাইনে এলিমেন্ট আছে তিনটা, এটা একটা, এটা একটা, এটা একটা। আমি আপনাদেরকে বলেছিলাম তিনটা একসাথে নিয়েও কাজ করতে পারবেন, তবে হিসাব নিকাশের সুবিধার জন্য আমরা সর্বোচ্চ দুইটা দুইটা করে নিয়ে কাজ করব। তো যেহেতু এলিমেন্ট আছে তিনটা, আমরা এটুকুর চিন্তা মাথা থেকে আগে ঝেড়ে ফেলেন, আমরা এটুকু নিয়ে আগে চিন্তা করি। এই দুইটাকে, এটাকে আর কি, এটাকে দেখেন, আমরা যদি এটার মধ্যে এ বার আছে, এটার মধ্যেও এ বার আছে, এটার মধ্যেও এ বার আছে, দুইটার মধ্যেই যেহেতু এ বার আছে, তাহলে আমরা এবার কমন নিতে পারি। এই যে কমন নিয়েছি, এবার যখন কমন নিয়েছি, এখানে এবার তো বাইরে নিয়েই নিয়েছি একবার, আর লেখার দরকার নাই, তাহলে এবারের সাথে ধরে নিলাম ওয়ান আছে, সে ওয়ান নিয়েছি। এখান থেকেও এবার তো নিয়েই নিয়েছি একবার বাইরে, তাহলে বি বার আছে, এই তো। আর প্লাস দিয়ে যেটুকুর কাজ আগের লাইনে করেছিলাম না, ওটা লিখেছি আর কি। আচ্ছা, ফিফথ লাইন, এই লাইন থেকে এই লাইন আসলো কিভাবে? এইটা হচ্ছে ঘটনা। দেখেন, এইটুকু তো একটা সূত্র পড়ে গেছে, এই যে ওয়ান প্লাস বি বার, ওয়ান প্লাস বি বার একটা সূত্র পড়ে গেছে, ওয়ান প্লাস বি বার। আপনি এখানে অ্যান্ড গেট অ্যাপ্লাই করেন, তো এই যে প্লাস আছে মানে সরি, প্লাস আছে মানে অর গেট অ্যাপ্লাই করবেন, প্লাস আছে মানে অর গেট অ্যাপ্লাই করবেন। অর গেটের সূত্র দিয়ে এটার মান কি আসা উচিত বলে আপনি মনে করেন? এখানে একটা আছে ওয়ান, অর গেটে আমরা জানি একটা মান যদি ওয়ান হয়ে যায় ওটাই অ্যান্সার, আর কি আছে না আছে ওটা আপনার দেখারই দরকার নাই। অর গেটের সিস্টেমে একটা যদি খালি ওয়ান পান, গোটা লাইনের মধ্যে কোথাও একটা ওয়ান আছে, ওই ওয়ানই অ্যান্সার। সেইখানে এই অংশটুকুর মান তাহলে হয়ে যাচ্ছে ওয়ান, সেটাই এবার ইন্টু ওয়ান, এবার ইন্টু ওয়ান, প্লাস এবার বি, প্লাস এবার বি, এই তো প্রথম লাইন। তারপর কানিস ফাতিমা, পঞ্চম লাইন ক্লিয়ার হয়েছেন কিনা? আবু মুসা ভাই, প্লাস কিভাবে এসেছে ক্লিয়ার হয়েছেন কিনা? তালহা আল আফসারি, আফসানি, আপনি বলেন যে আপনার প্রবলেম শেষ হয়েছে কিনা। ভয় নাই, প্রবলেম শেষ না হলে আবার বুঝাবো, মানে এটা মনে করার কারণ নাই যে হচ্ছে একই প্রশ্ন বারবার করলে কি মনে হয়, ওইটা মনে করার কারণ নাই। আপনার প্রবলেম ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো, দরকার হলে এই ক্লাস আর একদিন নিবো, কোনো সমস্যা নেই আমার, কিন্তু প্রবলেম থেকে উত্তরে আসতে হবে। বাকিরা কমেন্ট করছে না, আবু মুসা ভাই আপনি কি এখনো ক্লিয়ার হতে পারেননি? আচ্ছা, আসেন আমরা আরো কয়েকটা সলভ করে ফেলি। 3 নম্বরে যেহেতু আপনারা অনেক ঘাটিয়েছেন, অনেক কনফিউশন ছিল আপনাদের, এটা হোমওয়ার্ক নিয়ে নেন। কমন দেওয়ার ক্ষেত্রে প্লাস আসলো কিভাবে? কমন দেওয়ার ক্ষেত্রে প্লাস আসলো কিভাবে? কমন দেওয়ার ক্ষেত্রে প্লাস তো ভাই এই লাইনেই আছে। মনে করেন যে এই লাইনে আমরা কমন নিতে চাই, এ বার নিয়েছি বাইরে, এ বার নিয়েছি, তো এবার যেহেতু নিয়েই নিয়েছি, এর সাথে তো কিছু নাই, কিছু নাই মানে ওয়ান আছে ধরে নিলাম, এই যে প্লাস তো এখানেই দেওয়া আছে ভাই, প্লাস নিয়েছি, প্লাস তো এখানেই দেওয়া আছে। একইভাবে এখানেও দেখেন, সরি, এই যে এই লাইন থেকে এই লাইনে যখন কমন নিয়েছি দেখেন, এবার নিয়েছি বাইরে, এবার যখন নিয়েছি বাইরে, এখানে তো কিছু নাই মানে ওয়ান আছে, প্লাস তো এখানেই দেওয়া আছে, ওই যে প্লাসটাই নিয়েছি। আবু মুসা ভাই এখন বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এটাতে যেহেতু আপনারা বেশ কিছু প্রবলেম ফেস করছেন মনে হচ্ছে আমার কাছে, আপনারা এটা হোমওয়ার্ক নিয়ে নেন, এটা হোমওয়ার্ক নিয়ে নেন। সমস্যা 3, যদিও এটা কোনো কঠিন বিষয় না যদি আপনার হচ্ছে সূত্র মুখস্থ থাকে, সূত্র মুখস্থ না থাকলে মানে নতুন নতুন জিনিসপত্র দেখছি এরকম একটা ফিল আসে। আসেন আমরা পরেরটা সলভ করে ফেলি। বি প্লাস সি বার বার বি বার সি সমান এবার বি বার সি, এইটাকে সলভ করতে হবে। আসেন দেখি কিভাবে করা যায়। যখনই একাধিক এলিমেন্টের উপর একসাথে বার পাবেন, এই যে এ এর উপরে বার, বি এর উপরে বার, সি বারের উপরে আবার বার,
একসাথে একাধিক এলিমেন্টের উপরে বার পাবেন। কোন সূত্র নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নাই, আপনি নিশ্চিন্তে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করে ছেড়ে দিবেন, অন্য কোনো সূত্র নিয়ে ভাবারই দরকার নেই। একাধিক এলিমেন্টের উপরে যেহেতু বার, কাজে ডি মর্গানের সূত্র অনুসারে কি করবে, তিনজন একসাথে ছিল আলাদা করে দিবে, প্রথম কথাই হচ্ছে আলাদা করে দিবে, তিনজনকে আলাদা করে দিল, মানে একই ছাদের নিচে ছিল আলাদা আলাদা ছাদের নিচে পাঠিয়ে দিল আর কি। এবং মাঝখানে যে প্লাস ছিল, মাঝখানে প্লাস তোর পছন্দ হবে না যেহেতু নট গেট, চেঞ্জও করবেই, ডট করে দিল। এরপরে আসেন বি বার সি, বি বার সি। এরপরে দেখি কোন সূত্র পড়ে কিনা। এইটা মনে হয় একটা সূত্র পড়েছে, এইটা মনে হচ্ছে একটা সূত্রে পড়েছে। এবার বি বার সি, বি বার সি। এবার দেখেন আপনাদেরকে আমি বলেছিলাম সেম জিনিস দুইটা থাকলে নিবেন একটা, এখানে বি বার একটা, এখানে বি বার একটা, সেম জিনিস দুইটা হয়ে গেছি না। এবার দুইটা বিবার থেকে একটা বিবার নিয়েছি, এখানে সি একটা, এখানে সি একটা, দুইটা সি থেকে একটা সি নিব, শেষ, ঘটনা শেষ। এরপরে কোনো ম্যাথমেটিক্যাল টার্মেও পড়ে না, কোনো সূত্রও পড়ে না, মিলিয়ে দেখেন। এখন আসেন চিত্র কিভাবে আঁকাবো। অজানা মান কয়টা আছে, তিনটা, দাগ দিব তিনটা, এ বি সি। নেগেটিভ লাগবে কার কার, মানে নট গেট লাগবে কার কার, এ এর একটা, বি এর একটা, এ এর একটা, বি এর একটা। এবার আসেন দাগ টেনে টেনে মিলান, এ বার মানে এর নেগেটিভটা থেকে, বি বার বি এর নেগেটিভটা থেকে, সি থেকে একটা, তিনটা একটা আর একটার সাথে কোন গেট দিয়ে যুক্ত, মাঝখানে যেহেতু ডট আছে এন্ড গেট দিয়ে যুক্ত, শেষ। বলো তো এটা বুঝতে কষ্ট হয়েছে কিনা। স্পেশালি আবু মুসা ভাই বলবেন, তালহা আল আল আফসানি আল আলফিসানি বলবেন, আর হচ্ছে কানিজ ফাতিমা বলবেন যে আপনারা এইটা বুঝতে পেরেছেন কিনা। বলে ফেলেন বলে ফেলেন। আজিজুল হক ভাই বলেছে ক্লিয়ার। আবু মুসা ভাই তালহা, আপনারা একটু লেখেন। আবু মুসা ভাই এটা বুঝতে পেরেছে, তালহা সার্কিট, স্যার সার্কিট বুঝতে কষ্ট হয়েছে। এখানে হচ্ছে অজানা মান কয়টা আছে, এখানে অজানা মান কয়টা আছে, এখানে অজানা মান আছে তিনটা, দাগ টানবো তিনটা, এই যে দাগ টেনেছি তিনটা। নেগেটিভ মানে উপরে বার আছে কার কার, উপরে বার আছে দুইটার, এ এর আর বি এর, তাহলে এ এর সাথে নট গেট, যেগুলোর উপরে বার থাকবে ওগুলোর সাথে একটা করে নট গেট যুক্ত করবেন। এবার শুধু দাগ টানেন, এ বার তার মানে এর এই অংশটা নিবেন না, বার থেকে দাগ টানবেন। বি বার তার মানে বি এর বার থেকে দাগ টানবেন। সি তো নরমাল তার মানে সি এর পজিটিভটা থেকেই, একটা আর একটার সাথে কোন গেট, মাঝখানে কিছু না থাকা মানে হচ্ছে এন্ড গেট, এন্ড গেটের চিহ্ন দিয়ে দেন, শেষ। আসেন আমরা তাহলে পরেরটায় আসি। আসেন 5 নম্বর। এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ বি সি বার প্লাস এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার বি সি। আসেন দেখি কিভাবে সলভ করা যায়। আপনাদেরকে আমি বলেছিলাম এলিমেন্ট যখন অনেকগুলো থাকবে আপনারা সর্বোচ্চ দুইটা দুইটা করে নিয়ে চিন্তা করবেন, দুইটার বেশি নিয়ে চিন্তা করার কোনোই কারণ নাই। তাহলে এখানে এলিমেন্ট আছে চারটা, মানে অংশ আছে চারটা, আমি এই যে এই দুইটা নিয়ে আগে কাজ করব, এই প্রথম দুইটা নিয়ে আগে কাজ করব। প্রথম দুইটার মধ্যে কি করা যায়, কোনো সূত্রে যেহেতু পড়ছে না, ম্যাথমেটিক্স এর মতো করে চিন্তা করেন। ম্যাথমেটিক্স এর মতো করে যদি চিন্তা করি তাহলে এখানে বি দুইটার মধ্যেই আছে, এও দুইটার মধ্যেই আছে, মানে এখানে আমরা একটা কমন নিতে পারছি এ বি, তাহলে সি বার প্লাস সি প্লাস এই দুইটার মধ্যে কি করা যায়, এই দুটার মধ্যে আছে, এই দুটো নিয়ে পরেই ভাবি, আগে প্রথম অংশের কাজটা শেষ করি, মানে প্রথম দুইটা কাজ আগে শেষ করি। চাইলে একসাথে করতে পারেন কিন্তু একসাথে করলে ভেজালে পড়বেন, আচ্ছা ভেজালে যেন না পড়েন তার জন্য দুইটা দুইটা করে নিয়ে কাজ করবেন। সি প্লাস সি বার, আমার তো মনে হচ্ছে এটা একটা সূত্র পড়েছে, দেখেন তো কি সূত্র, ওই যে স্ক্রিনশটের ওখানে দেখেন, সি প্লাস সি বার
ওই যে বলেছিলাম একটা সূত্র মুখস্থ করতে হবে প্রথম লাইন থেকে। এখানে মনে হয় এ প্লাস এ বার এরকম একটা সূত্র মনে হয় ছিল। হ্যাঁ 1, এই যে হ্যাঁ 1। আচ্ছা, তাহলে এ বি ইন্টু 1, যে কোনো জিনিসের সাথে 1 গুণ দিলে ওই একই থাকে, কাজে আর ইন্টু আলাদা ভাবে দিলাম না। প্লাস এ বি বার সি প্লাস এ বার বি সি। এখন আসেন কি করা যায়। এখন হচ্ছে এলিমেন্ট আছে 3টা, দেখেন একটা এলিমেন্ট অলরেডি কমেছে, মানে আমরা সরলীকরণের দিকে আগাচ্ছি। তো একটা এলিমেন্ট যেহেতু কমেছে, আমরা আবার দুইটা দুইটা করে নিয়ে চিন্তা করবো। এই অংশ নিয়ে আমরা এখন কি করতে পারি, এ আছে দুইটার মধ্যেই, এ আছে দুইটার মধ্যেই, তার মানে এ কমন নিয়ে নেন। বি প্লাস বি বার সি প্লাস এ বার বি সি। এখন দেখেন এইটাও মনে হচ্ছে একটা সূত্রে পড়েছে, এটাও মনে হচ্ছে একটা সূত্রে পড়েছে। ওই যে বলেছিলাম কিছু কিছু সূত্র খুব একটা কাজে লাগে না, বলেছিলাম যে থার্ড যেই এটা থাকে, সরি সেকেন্ড যেই এলিমেন্টটা থাকে ওটা বাদ চলে যায়, বি প্লাস সি। সহায়ক উপপাদ্য বলা হয় এগুলাকে। তো এখন কি করা যায়, এখন আর তো কোনো সূত্রে ফেলা যাচ্ছে না। সূত্রে যেহেতু ফেলা যাচ্ছে না, গণিতের মতো করে চিন্তা করেন। এইটা আর এইটা গুণ অবস্থায় আছে, তাহলে এ বি প্লাস এসি প্লাস এবার বি সি। এখন কি করা যায়, এখন সূত্রে ফেলা যাচ্ছে না, গণিতের মতো করে চিন্তা করছি। গণিতের মতো করে এদিকে দুইটা নিয়ে যদি চিন্তা করি, কিছুই করা যাচ্ছে না। ও এ যদি আবার কমন নেই, বি প্লাস সি আসে, কিছু করা যাচ্ছে না। আচ্ছা, এই দিকের দুইটা নিয়ে আবার একটু চিন্তা করি, দাঁড়ান। এ বি প্লাস এইখান থেকে আমি যদি সি কমন নেই, তাহলে এখান থেকে থাকে হচ্ছে এ, এখান থেকে থাকে হচ্ছে এ বার বি। এই যে দেখেন আরেকটা সূত্র পড়ে গেছে। কোন সূত্র ভাবেন তো, ওই যে সহায়ক উপপাদ্য বলেছিলাম, সেকেন্ড এলিমেন্টটা থাকে না, এলিমেন্টটা থাকে না। এ বি প্লাস সি এ প্লাস বি, তাহলে এখানে থাকে হচ্ছে এ বি প্লাস এই অংশটুকু কোন সূত্রে যেহেতু করেনি, ম্যাথমেটিক্স এর মতো করে করে দেন, এসি প্লাস এবি। এই তো শেষ। এইটা বুঝতে কষ্ট হয়েছে কি, এইটা কি বুঝতে কষ্ট হচ্ছে? মেন কথা হচ্ছে সূত্র যদি মুখস্থ থাকে এগুলি পানির মতো করতে পারবেন, সূত্র যদি মুখস্থ না থাকে আপনার এগুলো দেখলেই মাথা ঘুরবে। কমেন্ট সেকশনে জানান বুঝতে পেরেছেন কিনা। এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। লাস্ট লাইনে বিসি হবে তো। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে বললাম না বয়স হয়ে গেছে তো আজকাল, এটা ভুল করে ফেলি। ক্লিয়ার 80%, আজিজুল হক ভাইয়ের 80% ক্লিয়ার, আরো 20% ইনশাল্লাহ যখন নিজে প্র্যাকটিস করবেন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আবু মুসা ভাই বলেছে দ্বিতীয় লাইনটা আবার বুঝিয়ে দেন। আবু মুসা ভাইয়ের সমস্যা হচ্ছে কমন নেওয়াতে, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। যত লাইনে আমি কমন নিচ্ছি আবু মুসা ভাই তত লাইনেই একটা প্রবলেমে পড়ে যাচ্ছে। এখানে এই দুইটার মধ্যে সেম জিনিস কি কি আছে, এই দুইটার মধ্যে এখানেও দেখেন এবি আছে, এখানেও এবি আছে, তাহলে আমরা কমন নিতে পারি। এবি বাইরে নিয়ে নিলাম, এবি যখন নিয়ে নিলাম, এবি ছাড়া এখানে আর কি আছে, সি বার আছে, এই যে সি বার নিয়েছি, প্লাস প্লাস এই যে এই লাইনেই ছিল, প্লাস এখানে এই এবি ছাড়া আর কি আছে, এবি ছাড়া সি আছে, এই যে সি নিয়েছি, আর এটুকু তো আগের লাইনে যা ছিল তাই, এই তো। আচ্ছা, তো এখন সার্কিট কিভাবে আঁকাবেন। এখানে অজানা মান কয়টা আছে, এ একটা বি একটা সি একটা, দাগটা নেন, এ বি সি। এ থেকে একটা নেন, বি থেকে একটা নেন, এ থেকে একটা বি থেকে একটা। এ আর বি কোন গেট দিয়ে যুক্ত, মাঝখানে কিছু নাই, মানে এন্ড গেট দিয়ে যুক্ত। এ সি, এ থেকে একটা সি থেকে একটা, এন্ড গেট দিয়ে যুক্ত। বি সি, বি থেকে একটা সি থেকে একটা, এন্ড গেট দিয়ে যুক্ত। এরা তিনজনে একটা একটা আর একটার সাথে কোন গেট দিয়ে যুক্ত, মাঝখানে প্লাস আছে, মানে অর গেট দিয়ে যুক্ত। এই তো শেষ, সার্কিট শেষ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে
আপনাদেরকে কিছু প্র্যাকটিস দেওয়া দরকার, আমার কাছে যেটা মনে হচ্ছে। তো ক্লাসে কিছুটা কম বুঝছেন এটা আমি ফিল করছি। এটার কারণ হচ্ছে সূত্র আপনাদের মুখস্থ নাই। মানে এটার ক্ষেত্রে যেটা হয়, সূত্র আপনার টানা মুখস্থ থাকতে হবে, চোখের সামনে ভাসতে হবে। তাছাড়া এটা বুঝতে পারাটা একটু জটিল হবে আপনার জন্য। আর আপনি যখন সূত্র খুঁজছেন, এই কোন সূত্র হলো কোন সূত্র হলো, তখন আপনার ব্রেইন ওইটাকে বেশ একটা কঠিনের পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন সূত্র মুখস্থ থাকতো তখন দেখা মাত্রই বুঝতেন যে আচ্ছা এই লাইন থেকে জিনিসটা এইভাবে হচ্ছে, তখন আপনার কাছে ব্যাপারটা সহজ লাগতো। তো যার কারণে আমার যেটা মনে হয়, বাকি প্রত্যেকটাই সেম জিনিস। দেখেন, প্রত্যেকটাই সেম জিনিস, প্রত্যেকটাই সরলীকরণ আর কি। আপনারা তাহলে এখান থেকে বাকিগুলি হচ্ছে হোমওয়ার্ক নিয়ে নেন। হোমওয়ার্ক যদি করতে যেয়ে কোথাও প্রবলেম হয়, সবাই মিলে বোর্ড বসিয়ে সমাধান করবেন। যত ডিসকাস করবেন তত ভালো শিখবেন। সবাই মিলে বোর্ড বসিয়ে, সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে, অন্য কোথাও হতে পারে, বোর্ড বসিয়েও যদি সমাধান না পান তাহলে আবার আমাকে জানাবেন। আমাকে জানালে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা সমাধান করে দিব। তো বাকি প্রত্যেকটাই হচ্ছে সরলীকরণ, বাকি প্রত্যেকটাই আপনারা হোমওয়ার্ক নিয়ে নেন। বাকি প্রত্যেকটাই টানা একদম শেষ পর্যন্ত আপনারা তাহলে এটা হোমওয়ার্ক নিয়ে নেন। এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এবং কোথায় কোথায় ল্যাকিংস আছে, কোথায় কোথায় পারছেন না, এই বিষয়গুলি নোট করে করে আগে নিজেরা ডিসকাস করবেন। আবারও বলছি, আগেই আমাকে না, আগে নিজেরা ডিসকাস করবেন, তারপর হচ্ছে আমাকে জানাবেন। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই স্থগিত করছি।